আসসালামু আলাইকুম। এসএস পাঠশালা অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। আমি সারা। আমাদের টেস্ট পেপারের বিভিন্ন স্বনামধন্য কলেজের এমসিকিউ সলভ সিরিজের এটি সেকেন্ড ক্লাস। আমরা ছিলাম মাইলস্টোন কলেজ ঢাকা জীববিজ্ঞান প্রথম পত্র টেস্ট এক্সামের এমসিকিউ সলভে। আমরা প্রথম সারির এমসিকিউ মানে প্রথম কলামের এমসিকিউগুলো এর আগের ক্লাসে দেখিয়েছি। আজকে আমরা সেকেন্ড কলামের এমসিকিউগুলোর সলভ দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। এখানে বলেছে উদ্দীপকের আলোকে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। রাশেদ চট্টগ্রাম থেকে ঘুরে আসার পর জ্বরে আক্রান্ত হলো, কিন্তু তার জ্বর নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি দিয়ে আসতে লাগলো। তাহলে নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসা, এটি কোন রোগের লক্ষণ? এটি ম্যালেরিয়া রোগের লক্ষণ। চলো আমরা বিস্তারিত দেখে আসি। আমরা জানি নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসা এটা ম্যালেরিয়ার লক্ষণ। নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসা এটা ম্যালেরিয়ার লক্ষণ। তাহলে প্লাজমোডিয়াম গণভুক্ত 4টি প্রজাতি মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। প্লাজমোডিয়াম গণভুক্ত 4টি প্রজাতি মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। প্লাজমোডিয়ামটা হচ্ছে অণুজীব, এগুলো হচ্ছে অণুজীব। এই 4টা অণুজীব মানবদেহে ম্যালেরিয়া সৃষ্টির জন্য দায়ী। কি কি? প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তাহলে 4টা কি কি? ভিভ্যাক্স, ওভালি, ফ্যালসিপেরাম, ম্যালেরিয়া। এই 4টা অণুজীব ম্যালেরিয়া সৃষ্টির জন্য দায়ী। এছাড়াও অ্যানোফিলিস মশকি, এটা হচ্ছে মশকি এ রোগের বাহক। তাহলে ম্যালেরিয়া রোগের বাহক কি? অ্যানোফিলিস মশকি। অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া রোগের বাহক। তাহলে আমরা এমসিকিউতে আসি। 11 নং এমসিকিউতে বলেছে রাশেদ যে জ্বরে আক্রান্ত হয়েছিল তার অণুজীবটির নাম। তাহলে আমরা অণুজীব কি কি দেখলাম? ভিভ্যাক্স, ওভালি। প্লাজমোডিয়াম তো গণভুক্ত, ভিভ্যাক্স, ওভালি, ফ্যালসিপেরাম, ম্যালেরিয়া। তাহলে এখানে 3 নম্বরে আছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। এটাই হচ্ছে ম্যালেরিয়া পরজীবী, এটাই হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া রোগটির জন্য যে অণুজীব দায়ী সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। এরপরে রাশেদের জ্বরের জীবাণু কোন অঙ্গ এবং অংশকে আক্রান্ত করে? তাহলে ম্যালেরিয়া রোগটা মানবদেহের কোন অঙ্গ বা অংশকে আক্রান্ত করে? আমরা জানি যকৃৎ এবং লোহিত রক্তকণিকা, এই দুইটাকে ম্যালেরিয়া আক্রান্ত করে। যকৃৎ এবং লোহিত রক্তকণিকা। ম্যালেরিয়া পরজীবী যকৃতে হেপাটিক সাইজোগনি এবং লোহিত রক্তকণিকায় এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করে। আমরা জানি লোহিত রক্তকণিকাকে বলা হয় এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকাকে আমরা কি বলি? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকাকে বলা হয় এরিথ্রোসাইট। তাহলে লোহিত রক্তকণিকায় যে সাইজোগনি ঘটে সেটাকে আমরা বলবো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর যকৃতে যে সাইজোগনি ঘটে সেটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। ক্লিয়ার? তাহলে ম্যালেরিয়া পরজীবী মানবদেহে 2 ধরনের সাইজোগনি ঘটায়। একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি যেটা ঘটে যকৃতে, আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা ঘটে লোহিত রক্তকণিকায়। তাহলে 12 নং প্রশ্নের উত্তর হবে যকৃৎ এবং লোহিত রক্তকণিকা, উত্তর প্রথমটা। এরপরে হেপাটাইটিস রোগের কারণ ভাইরাস। কারণ আমরা জানি হেপাটাইটিস ভাইরাসের কারণে সংঘটিত হয়। আমরা বলি যে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস। এবার প্রত্যেকটা ভাইরাসের কিছু বর্ণনা আমরা দেখে আসি। হেপাটাইটিস সি, হেপাটাইটিস সি যেটাকে আমরা বলি তুষের আগুন বা নীরব ঘাতক। সব থেকে মারাত্মক হেপাটাইটিস হচ্ছে হেপাটাইটিস সি, যেটাতে চিকিৎসা যদি ভালো মতো না হয়, প্রপার ট্রিটমেন্ট না দেওয়া যায়, তাহলে রোগীর মৃত্যু ঘটতে পারে, অর্থাৎ অকাল মৃত্যু ঘটতে পারে। সেটা হচ্ছে হেপাটাইটিস সি, যেটাকে আমরা বলি তুষের আগুন অথবা নীরব ঘাতক। তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয় কোন হেপাটাইটিস ভাইরাসকে? হেপাটাইটিস সি ভাইরাস।
যেটা হচ্ছে সব থেকে বেশি মারাত্মক, রোগীর অকাল মৃত্যু ঘটতে পারে প্রপার ট্রিটমেন্ট না পেলে। এরপরে কোন হেপাটাইটিস ভাইরাসের কারণে লিভার প্রদাহ হয়? ডি এবং ই। হেপাটাইটিস ডি এবং ই ভাইরাসের ফলে লিভার প্রদাহ হয়। এখন যদি বলি অধিকাংশ মানুষ কোন হেপাটাইটিসে আক্রান্ত হয়, তাহলে উত্তর হবে বি, অধিকাংশ সংক্রামক। অর্থাৎ আমরা যখন শুনি যে অমুক মানুষটি হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত, তখন আমরা ধারণা করতে পারি যে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, কারণ অধিকাংশ মানুষই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়। তাহলে অধিকাংশ হেপাটাইটিস রোগীদের মধ্যে কোন ভাইরাসটা দেখা যায়? হেপাটাইটিস বি। এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এই হেপাটাইটিস বি এর কেসটা আমরা দেখতে পাই। কিন্তু সবথেকে মারাত্মক হচ্ছে হেপাটাইটিস সি, যেটাকে নীরব ঘাতক বা তুষের আগুন বলা হয়, অকাল মৃত্যু ঘটতে পারে, সেজন্য সবথেকে মারাত্মক হেপাটাইটিস সি। আর অধিকাংশই দেখা যায় মানুষের শরীরে, অধিকাংশ দেখা যায় সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। আর যে ভাইরাসের ফলে লিভার প্রদাহ দেখা যায়, মানে যেই হেপাটাইটিস ভাইরাস হলে লিভার প্রদাহ দেখা যায় রোগীর, সেটা হচ্ছে ডি এবং ই ভাইরাস। তাহলে ক্লিয়ার? আমাদের বইয়ের মধ্যে এই 4টা ভাইরাসের কথা উল্লেখ আছে: হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে আমরা এই প্রত্যেকটা ভাইরাসের অবস্থাগুলো দেখে নিলাম। এগুলো তোমরা নিজেদের খাতায় সুন্দর করে নোট করে লিখে নিবে। তাহলে এমসিকিউতে হেপাটাইটিস বি ভাইরাস আমাদের এখানে প্রশ্নে ছিল যে হেপাটাইটিস রোগের কারণ কি ভাইরাস। আমরা কিন্তু হেপাটাইটিস ভাইরাসের সবগুলো ক্ষেত্রেই আমরা দেখে নিলাম। তাহলে এমসিকিউতে বি এর কথা বলুক, সি এর কথা বলুক, সবগুলোই আমরা পারবো, কারণ আমি তোমাদের সবগুলোর অবস্থা দেখাই দিয়েছি। এরপরে দেখো, নিচের কোনটি পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য? নিচের কোনটি পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য? পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে পরাগধানী সর্বমুখ। পরাগধানী সর্বমুখ, এটা যদি তোমাদের মনে রাখতে অসুবিধা হয়, দেখো কিভাবে মনে রাখবা। এটা ট্রিক হচ্ছে সব পড়েছি, সব পড়েছি। তাহলে কিভাবে মনে রাখবো? পড়েছি, পড়েছিতে হবে হচ্ছে পোয়েসি, পড়েছিতে হবে পোয়েসি, পড়েছি অর্থাৎ পোয়েসি। আর সব, এটাতে হচ্ছে সর্বমুখ, সবে হচ্ছে সর্বমুখ। তাহলে ট্রিক কি? সব পড়েছি। পোয়েসির পরাগধানী সর্বমুখ, আর মালভেসির পরাগধানী হচ্ছে এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। মালভেসির পরাগধানী এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। এটা তোমরা সিকিউতে পড়বে, সিকিউর অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপ এটা, মানে সিকিউর অংশ, যে মালভেসি এবং পোয়েসি এগুলোর বৈশিষ্ট্যগুলো, মালভেসি এবং পোয়েসি এর বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে সিকিউতে আসে, এবং এটা আসে গতে। যে কোনো একটা চিত্র উদ্দীপকে দেওয়া থাকে, দিয়ে বলবে যে এই জিনিসটি কোন গোত্রের, পোয়েসি নাকি মালভেসি, তখন তোমরা সেটা শনাক্ত করবে। এবং এটাও থাকে যে দুইটার মধ্যে কোনটা বেশি লাভজনক বা সুবিধাজনক, এটা থাকে ঘতে, যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে পোয়েসি নাকি মালভেসি কোনটা সব থেকে বেশি সুবিধাজনক। তো এই সিকিউটা তোমরা দেখে নিবে। আর এমসিকিউতে যেটা ছিল যে পরাগধানী পোয়েসির হচ্ছে সর্বমুখ, সব পড়েছি, পোয়েসি সর্বমুখ, আর মালভেসি হচ্ছে এক প্রকোষ্ঠী ও বৃক্কাকার। এরপরে এমসিকিউতে আসি, পেরিসাইকেল স্তর হতে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশের নাম কি? আমরা জানি এটার নাম হচ্ছে স্টিলি, কারণ এই জায়গাটার নামই হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। এই যে কোথায় দেখাবো, এখান তো জায়গাও নাই। এই যদি ধরো এটা পেরিসাইকেল থাকে, এখান থেকে তাহলে এভাবে মেটাজাইলাম প্রোটোজাইলাম দেওয়ার পর এই যে এই পুরাটা অঞ্চল, এই পুরাটা অঞ্চল, এই পেরিসাইকেল থেকে এই মজ্জা পর্যন্ত, মাঝখানে যে মজ্জাটা থাকে, এই পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত এই পুরাটা অঞ্চলকে আমরা বলি অন্তঃস্টিলীয় অঞ্চল। অন্তঃস্টিলীয় অঞ্চল, অন্তঃস্টিলীয় অঞ্চল। তাহলে এমসিকিউতে কি বলেছে? পেরিসাইকেল স্তর হতে ভাস্কুলার বান্ডেল সহ, এই যে পেরিসাইকেল আর এই যে এগুলা ভাস্কুলার বান্ডেল, এই ভাস্কুলার বান্ডেল সহ মজ্জা পর্যন্ত যে জায়গাটা, মানে কেন্দ্র পর্যন্ত বা ওখানে যে মজ্জা থাকে, সে মজ্জা পর্যন্ত অংশের নাম হচ্ছে স্টিলি, কারণ ওই অঞ্চলটার নাম হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। এরপরে 16 নম্বরে আমরা আসি। এই যে 15 নম্বরের ব্যাখ্যাটা,
পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত বিস্তৃত অঞ্চল, এটাকে আমরা বলি অন্তঃস্থলীয় অঞ্চল। এরপর 16 নম্বরে আসি, কত তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি? 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার সব থেকে বেশি। এটা মনে রাখবা, 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি। সালোক সংশ্লেষণের হারের উপর কিছু আলোর প্রভাব আছে, চলো আমরা সেগুলো দেখে আসি। ষোলো নম্বরের ব্যাখ্যা, সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয় লাল আলোতে। সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয় লাল আলোতে। সালোক সংশ্লেষণ ত্বরান্বিত হয়, অর্থাৎ অগ্রসর হয়, ত্বরান্বিত হয়, এর হার বৃদ্ধি পায়, সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পায়, সেটা হচ্ছে নীল আলোতে। আর সালোক সংশ্লেষণ কম হয়, সেটা হচ্ছে সবুজ আলোতে। ক্লিয়ার? এই লাল, নীল, সবুজ নিজেদের বইয়ের মধ্যে লিখে নিবে, না হলে এই ভিডিও দেখার পর কিছু মনে থাকবে না, নিজেদের বইয়ে সুন্দর করে লিখে নিবে, নয়তো খাতায় নোট করে নিবে। এই অংশগুলো স্ক্রিনশট নিবে, স্ক্রিনশট নিয়ে তারপর নিজেদের খাতায় লিখে ফেলবে। এরপর আমরা আসি, উদ্ভিদ কর্তৃক মাটি থেকে শোষণকৃত উপাদান কয়টি? এখানে দেখতে হবে যে এখানে দুইটা প্রশ্ন হতে পারে এরকম, যে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কয়টি এবং উদ্ভিদ কর্তৃক মাটি থেকে শোষণকৃত উপাদান কয়টি। দুইটার অ্যান্সার কিন্তু ভিন্ন, দুইটার অ্যান্সার ভিন্ন। উদ্ভিদ শারীরতত্ত্বের খনিজ লবণ পরিশোষণে আমরা যদি আসি, তাহলে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান 17টি, অত্যাবশ্যকীয় উপাদান 17টি। এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমরা সংক্ষেপে মনে রাখতে পারি CHO, অর্থাৎ অ্যালডিহাইড মূলক। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে এই CHO অর্থাৎ অ্যালডিহাইড মূলক দিয়ে আমরা মনে রাখতে পারি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই তিনটা হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে শোষণ করে, এই তিনটা উদ্ভিদ বায়ু থেকে শোষণ করে। তাহলে অত্যাবশ্যকীয় উপাদান 17টি, তার মধ্যে 3টা হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে শোষণ করে। তাহলে বাকি যে 14টা উপাদান থাকে সেটা উদ্ভিদ মাটি থেকে শোষণ করে, সেটা উদ্ভিদ মাটি থেকে শোষণ করে। তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল? আমাদের প্রশ্ন বলছিল উদ্ভিদ কর্তৃক মাটি থেকে শোষণকৃত উপাদান কয়টি? উত্তর হবে 14টি। উত্তর হবে 14টি। কেন? কারণ উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান 17টি, এর মধ্যে 3টি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে শোষণ করে। তাহলে 17 থেকে 3 বাদ গেলে বাকি থাকে 14, যেটা উদ্ভিদ মাটি থেকে শোষণ করে। অর্থাৎ আমাদের এমসিকিউতে ছিল উদ্ভিদ মাটি থেকে শোষণ করে কয়টি উপাদান? অ্যান্সার হবে 14টি। এর পরের প্রশ্নে আসি। C4 চক্রের গতিপথে কার্বন ডাইঅক্সাইড সংবন্ধনের দায়িত্ব পালন করে কোনটি? এই এমসিকিউটা C4 চক্র আর C3 চক্র, এটা উদ্ভিদ শারীরতত্ত্বতে অনেক ছড়াই ছিটাই ইনফরমেশনগুলো দেওয়া, আমি সব একসাথে করে দিছি। তোমরা এটা এই নোটটা, এই 18 নংয়ের নোটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আমি এর আগে একবার লিখে নোট করে ছবি তুলে দিছিলাম আমাদের এসএস পাঠশালা টেলিগ্রাম চ্যানেলে। আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এসএস পাঠশালা টেলিগ্রাম চ্যানেল, সেখানে এই নোটটা দেওয়া আছে। আর তোমরা যদি না পেয়ে থাকো নোটটা অথবা খুঁজতে সমস্যা হয়, তাহলে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে লিখে নিবা, কারণ এই ইনফরমেশনগুলা বইয়ের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় দেওয়া, এর জন্য যেন খুঁজতে সময় নষ্ট না হয়। কারণ সময় হচ্ছে মানুষের জীবনে সব থেকে মূল্যবান জিনিস, এটাকে ওয়েস্ট করা যাবে না। তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে লিখে নিবা। তাহলে ক্যালভিন চক্র যেটাকে আমরা বলতেছি C3 সাইকেল, এটার কার্বন ডাইঅক্সাইড গ্রহীত হচ্ছে রাইবোলোজ অন 5 বিস ফসফেট। আর প্রথম স্থায়ী পদার্থ কি? 3PGA অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীত হচ্ছে রাইবোলোজ অন 5 বিস ফসফেট, আর প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইগুলো প্যাচ লাগবে, সেই জন্য মনে রাখার ট্রিক্স আমি বলে দিব, কিন্তু একটু পর বলছি, আগে বুঝাই দিই।
ক্যালভিন চক্র, এই ক্যালভিন চক্র যেসব উদ্ভিদে ঘটে সেটা হচ্ছে আম, জাম, ধান, পাট। এই 4টা উদ্ভিদে হচ্ছে ক্যালভিন অর্থাৎ C3 চক্র ঘটে। আর C4 চক্র কোথায় ঘটে, মানে হ্যাচ ও স্ল্যাক চক্র কোথায় ঘটে? ইক্ষু, ভুট্টা এইসব উদ্ভিদে হচ্ছে C4 অথবা হ্যাচ ও স্ল্যাক চক্র ঘটে। আর হ্যাচ ও স্ল্যাক চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এবং প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন এই 4টা অপশন, এই ক্যালভিন চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা এবং প্রথম স্থায়ী পদার্থ এবং হ্যাচ ও স্ল্যাক চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা এবং প্রথম স্থায়ী পদার্থ, এই 4টা আমাদের মধ্যে প্যাচ লাগবেই, কারণ এটা প্যাচ লাগার মধ্যে এটা প্যাচ লাগবেই, এটা যেন সহজে মনে রাখতে পারি, এটা নিউমোনিক দিয়ে। সেজন্য দেখো আমি কি বলি। ধরো যে তোমার জিএফ এর নাম হচ্ছে রাইসা, তাহলে দেখো কাল রাইসার 3টি ফটো তুলেছিলাম। তাহলে তুমি তোমার জিএফ এর ছবি তুলে দাও না, সেটাই যে কাল রাইসার 3টি ফটো তুলেছিলাম। তাহলে কালে হচ্ছে ক্যালভিন চক্র, রাইসাতে হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট, রাইবুলোজ 1,5 বিসফসফেট। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে মনে থাকবে ট্রিক হচ্ছে কাল রাইসার 3টি ফটো তুলেছিলাম। কাল ক্যালভিন চক্র, রাইবুলোজ 1,5 বিসফসফেট, রাইসাতে হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট, 3টি ফটো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপর আমরা হ্যাচ ও স্ল্যাক চক্রের ট্রিক্সটা দেখি। আজকে এটা হচ্ছে কালকের ঘটনা, কালকে রাইসের 3টা ফটো তুলছো, তাহলে আজকে কি করছো? আজকে পাউরুটি দিয়ে সকালে স্ন্যাক্স খাইছো। সকালে আজকে পাউরুটি দিয়ে স্ন্যাক্স খেয়েছি, বা আজকে সকালে স্ন্যাক্সে পাউরুটি খেয়েছি। তাহলে আজকে তো হবে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। পাউরুটি, এই দেখো এই যে এই হ্যাচ ও স্ল্যাক চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীত হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, আর প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে পাউরুটি এটাতে হবে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এই যে পাউরুটি এটাতে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। আর স্ন্যাক্স মানে হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র। বোঝা গেল? এটা হচ্ছে এই ট্রিক্সটা সম্পূর্ণ আমার বানানো। এটা হচ্ছে শুধুমাত্র এই কার্বন ডাইঅক্সাইড গ্রহীত এবং প্রথম স্থায়ী চক্রের এই 4টার মধ্যে যেন প্যাচ না লাগে, কারণ এটা এমসিকিউতে আসে। আমাদের 11 নং এমসিকিউতে কি ছিল দেখো, আমরা দেখে আসি। C4 চক্রের গতিপথে কার্বন ডাইঅক্সাইড সংবন্ধনে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, C4 চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে আমরা C4 এ কি শিখেছিলাম? কাল রাইসের 3টি ফটো তুলেছিলাম, অর্থাৎ রাইসাতে হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, আর 3টি ফটোতে হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড।
তাহলে এখানে অপশনে কিন্তু 4টাই দেওয়া থাকবে। এটা মজার বিষয় কি জানো, এই যে 4টা দেখতেছো না এখানে, এই 4টা, এই 4টাই হচ্ছে অপশনে দেওয়া থাকবে। এই 4টাই তুলে দিবে 4টা অপশনে, এই 4টাই তুলে দিবে 4টা অপশনে। এই C4 চক্রের যে কার্বন ডাইঅক্সাইড গ্রহিত এখানে ওই 4টাই তুলে দিবে। তাহলে দেখো কি কি আছে, যে ফসফোনাল পাইরুভিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, অ্যাসপার অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা C4 চক্রে কি দেখছিলাম যে কার্বন ডাইঅক্সাইড গ্রহিত হচ্ছে ফসফোনাল পাইরুভিক অ্যাসিড, আর প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কিভাবে, এই যে C4, এই যে C4, এই C4টাই হচ্ছে হ্যাচোস্ল্যাক চক্র। C4টা হচ্ছে হ্যাচোস্ল্যাক চক্র। তাহলে হ্যাচোস্ল্যাক মানে হচ্ছে স্ন্যাক্স, আমরা সকালে স্ন্যাক্স খাই। তাহলে আজকে পাউরুটি দিয়ে স্ন্যাক্স খেয়েছি, তার মানে পাউরুটি। স্ন্যাক্স আমরা কি খেয়েছিলাম, পাউরুটি। তাহলে দেখো এই যে 18 নম্বর এমসিকিউতে ফসফোনাল পাইরুভিক অ্যাসিড, আমি কলমের দাগে বোঝা যাচ্ছে না হয়তো লেখাটা, দেখো ফসফোনাল পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ যে C4 চক্র, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে C4 অর্থাৎ হচ্ছে হ্যাচোস্ল্যাক চক্র, অর্থাৎ স্ন্যাক্স খাওয়ার ট্রিক্স। স্ন্যাক্স আমরা কি খেয়েছিলাম, পাউরুটি, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এইভাবে এই 4টা বলেই তো দিলাম, সব কিছু লেখা আছে, নিজেদের খাতায় অথবা বইয়ে লিখে নেবা যেখানে তোমাদের ইচ্ছা। আর এই যে এগুলো হচ্ছে ট্রিক্স, এসএস পাঠশালা সিক্রেট ট্রিক্স। তাহলে এইভাবে মনে রাখবা খুব সহজে। তাহলে মুখস্থ করার কিন্তু তেমন একটা প্রয়োজন পড়তেছে না, অনেক সহজে মনে রাখা গেল। মুখস্থ জিনিস তো বেশি দিন মাথায় থাকে না। আর এভাবে মনে রাখলে যে C4 হচ্ছে হ্যাচোস্ল্যাক, যেটা হচ্ছে স্ন্যাক্স, সকালে আমরা পাউরুটি দিয়ে স্ন্যাক্স করি, তাহলে পাউরুটি অর্থাৎ হচ্ছে ফসফোনাল পাইরুভিক অ্যাসিড। এবং মনে রাখবা সকালে মানে আজকেতে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এটা কি বললাম, যে কাল মানে কালকে রুবির রাইবোলোজ অন 5 বিসফসফেট, রাইসা, ক্যালভিন চক্র মানে কালকে রাইসার মানে রাইবোলোজ অন 5 বিসফসফেট 3টি ফটো, অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3টি ফটো তুলেছিলাম। ঠিক আছে, তোমরা এভাবে নিজেদের খাতায় নোটসগুলো লিখে নিবে, লিখে চাইলে আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম চ্যানেলে আপলোড দিতে পারো। আমাদের হ্যান্ড নোট শেয়ারিং কম্পিটিশন চলছে, সেখানে অনেক বিরাট অ্যামাউন্টের প্রাইজ মানি এবং আমাদের এসএসপি ভার্সিটি এক্সাম ব্যাচে অনেক বড় একটা ডিসকাউন্ট থাকবে। বলতে পারো যে প্রথম যে আমাদের হ্যান্ড নোট শেয়ারিং কম্পিটিশনে ফার্স্ট হবে তার জন্য সম্পূর্ণ 100% ডিসকাউন্ট, সাথে 100 টাকা প্রাইজ মানি থাকবে। তাহলে আমাদের অবশ্যই হ্যান্ড নোট শেয়ারিং কম্পিটিশনটা অংশগ্রহণ উচিত, কি বলো? ঠিক আছে, সবাই ভালো থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।